হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 29 এপ্রিল 2026 আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করতে আবারও চলে এসেছি। সো অবশ্যই এই পর্বটিতে সকলে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি TWS একাডেমি অ্যাপ এখনো ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে ফেলো। সেখানে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ। তো অবশ্যই তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি দ্রুত যাও এবং অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো আমাদের আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম এমসিকিউ। 2026 সালের থমাস কাপ ও উবার কাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? প্রথমত দেখো, থমাস কাপ এবং উবার কাপ এই দুটি হচ্ছে পুরুষ এবং মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এই দুটোই হচ্ছে ব্যাডমিন্টন কাপ। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, তো এই বছরে থমাস কাপ এবং উবার কাপ এই দুটি অনুষ্ঠিত হতে চলেছে ডেনমার্কে। ব্যাডমিন্টনস ওয়ার্ল্ড মেন্স অ্যান্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপস দ্য থমাস অ্যান্ড উবার কাপ ফাইনালস 2026 টেক প্লেস ইন হরসেন্স ডেনমার্ক ফ্রম 24 এপ্রিল টু 3 মে। তো 24 এপ্রিল থেকে 3রা মে এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ডেনমার্কের হরসেন্স বলে একটা জায়গাতে। এই বছর অর্থাৎ 2026 সালের ব্যাডমিন্টন পুরুষ এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ, পুরুষদের জন্য থমাস কাপ এবং মহিলাদের জন্য উবের কাপ, সেটার ফাইনাল। অলরাইট, ডেনমার্ক দেশ ইউরোপের একটা সমৃদ্ধ দেশ। এই দেশটির রাজধানী কোপেনহেগেন এবং মুদ্রা ড্যানিশ ক্রোন। সম্প্রতি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কতগুলি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করা হয়েছে? লাদাখ আমাদের ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি, যেটা গঠন হয়েছিল আমরা দেখব 2019 সালে। তো সেই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন কয়েকটা জেলা ঘোষণা করা হয়েছে। কতগুলি জেলা? 5টি জেলা। 5 নিউ ডিস্ট্রিক্টস ক্রিয়েটেড ইন ইউনিয়ন টেরিটরি লাদাখ। The 5 new districts are শাম, নুব্রা, চাংথাং, জাসকর এবং দ্রাস। এইগুলি হচ্ছে লাদাখের নতুন 5টা জেলা: শাম, নুব্রা, চাংথাং, জাসকর এবং দ্রাস। আচ্ছা, লাদাখ সম্পর্কে আরো একটা জিনিস, রাজধানীর নাম কি লাদাখের? লাদাখের রাজধানীর নাম হচ্ছে লে। আর লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা এলজি কে তোমরা কমেন্ট বক্সে জানাও। রিসেন্টলি লাদাখের কিন্তু এলজি বা লেফটেন্যান্ট গভর্নর চেঞ্জ হয়েছে। আগে ছিল কবিন্দর গুপ্তা, বাট এখন বর্তমানে লাদাখের যিনি লেফটেন্যান্ট গভর্নর পদে আছেন তিনি হলেন ডিয়ার স্টুডেন্টস বিনয় কুমার সাক্সেনা। চল 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এটি ছিল। 3 নম্বর আইপিএল। বর্তমানে আইপিএল চলছে। আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে 9000 রান করার কৃতিত্ব অর্জন করলেন কে? প্রথম ব্যাটসম্যান বা একমাত্র ব্যাটসম্যান যিনি 9000 রানের গন্ডি টপকেছেন বা 9000 রান কমপ্লিট করেছেন, সেই ক্রিকেটারের নাম কি? তিনি হলেন বিরাট কোহলি, দ্য কিং কোহলি। আইপিএল এর ইতিহাসে তার সবথেকে বেশি রান আছে। বিরাট কোহলি ক্রিয়েটস হিস্ট্রি, বিকামস ফার্স্ট প্লেয়ার টু স্কোর 9000 আইপিএল রান। আইপিএল এর ইতিহাসে দেখি মোস্ট রান, সেটার তালিকা কারা কারা আছে। মোস্ট রান ইন আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তার মধ্যে টপ পজিশনে আছে বিরাট কোহলি। তিনি ডিয়ার স্টুডেন্টস 9012 রান, এবং এই চলতি বর্ষে কিন্তু তিনি আরো এটাতে রান ইতিমধ্যে যুক্ত করছেন। তো তিনি 9000 প্লাস রান করেছেন। তারপরে সেকেন্ড পজিশনে যিনি আছেন তার থেকে প্রায় 2000 বা প্রায় 1800 রানের কিন্তু গ্যাপ আছে তার মধ্যে, তিনি হলেন রোহিত শর্মা। রোহিত শর্মা এই আইপিএলে তিনি ইতিমধ্যে চোটের কারণে ছিটকে গেছেন, এবং রোহিত শর্মার সংগ্রহকৃত রান হচ্ছে 7183। শিখর ধাওয়ানের 6769 রান নিয়ে তিনি থার্ড পজিশনে। তারপরে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার, এবং এই তালিকায় একমাত্র যদি আমরা দেখি বিদেশিদের মধ্যে তিনি 4 নম্বর পজিশনে আছে। বিদেশিদের মধ্যে সবথেকে বেশি আইপিএল রান যিনি সংগ্রহ করে রেখেছেন তিনি হলেন ডেভিড ওয়ার্নার। তারপরে কেএল রাহুল, সুরেশ রায়না এবং এমএস ধোনির মতো প্লেয়াররা কিন্তু এই তালিকায় আমরা দেখব আছে। তাহলে টপ পজিশনে বিরাট কোহলি।
প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হয়? আন্তর্জাতিক নৃত্য দিবস অ্যান্সার হচ্ছে 29শে এপ্রিল, অর্থাৎ আজকের দিনে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। ইন্টারন্যাশনাল ড্যান্স ডে বা আন্তর্জাতিক নৃত্য দিবস ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন এপ্রিল 29 টু প্রমোট দ্য আর্ট ফর্ম। এটা 29শে এপ্রিল পালন করা হয় আন্তর্জাতিক নৃত্য দিবস। কেন? প্রমোট দ্য আর্ট ফর্ম, অর্থাৎ যে শিল্পকলা আছে, নৃত্যকলা, সেটাকে প্রমোট করার জন্য, উৎসাহিত করার জন্য। সম্প্রতি নীতি আয়োগ 2047 সালের মধ্যে ভারতের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কোন ডিজিটাল রোডম্যাপটি প্রকাশ করেছে? তোমরা নিশ্চয়ই জানো 2047 সালে ভারতের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। এর জন্য ভারত একটা মিশন লঞ্চ করে রেখেছে যার নাম হচ্ছে বিকশিত ভারত 2047। সেটাই হচ্ছে ভারতের একটা লক্ষ্য। 2047 এর মধ্যে ভারত কিন্তু অ্যাজ এ একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়ার একটা লক্ষ্যমাত্রা নিয়ে রেখেছে। তো তার জন্য অর্থ সামাজিক উন্নয়নের জন্য সম্প্রতিকালে একটা ডিজিটাল রোডম্যাপ প্রকাশ করেছে নীতি আয়োগ। সেটার নাম কি? অ্যান্সার হচ্ছে DPI @2047। নীতি আয়োগ রিলিজেস রিপোর্ট DPI @2047 স্ট্র্যাটেজিক রোডম্যাপ টু এনেবল নন লাইনার ইনক্লুসিভ সোশিও ইকোনমিক গ্রোথ। তো অর্থ সামাজিক বা অরৈখিক অর্থ সামাজিক উন্নয়নের জন্য সম্প্রতিকালে ডেয়ারি স্টুডেন্টস এটা নীতি আয়োগ রিলিজ করেছে DPI @2047 বলে এই রিপোর্টের বা এই রোডম্যাপটি। সম্প্রতি কোন ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী অনুপ্রবেশকারী উদ্ভিদ প্রজাতি শনাক্তকারী অ্যাপের জন্য WWF পুরস্কার পেয়েছে? WWF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো এইটা একটা পরিবেশ সম্পর্কিত সংস্থা। তো তারা একজনকে পুরস্কৃত করেছে, ভারতীয় একজন উদ্ভিদ বিজ্ঞানীকে। তার নাম কি? N আলিম ইউসুফ, MS স্বামীনাথন, মাধব গাডগিল এবং E শ্রীধরন। সঠিক উত্তর হচ্ছে N আলিম ইউসুফকে। বোটানিস্ট N আলিম ইউসুফ, উদ্ভিদ বিজ্ঞানী N আলিম ইউসুফ উইন্স WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিং অ্যান অ্যাপ। তিনি একটা অ্যাপ তৈরি করেছেন দ্যাট ডিটেক্টস ইনভাসিভ প্লান্ট স্পিসিস ইন কেরালা, যেগুলো অনুপ্রবেশকারী উদ্ভিদ বা যে উদ্ভিদগুলোকে আমরা চিনি না এমন উদ্ভিদগুলোকে চেনার জন্য, সেগুলো শনাক্ত করার জন্য সম্প্রতিকালে তিনি একটা অ্যাপ তৈরি করেছেন। আর এই অ্যাপটা সম্পূর্ণ AI ভিত্তিক একটা অ্যাপ। ঠিক আছে, AI ভিত্তিক একটা অ্যাপ যেটা তিনি সম্প্রতিকালে তৈরি করেছেন, যার জন্য তিনি WWF এর পুরস্কারও পেয়েছেন। আচ্ছা তোমরা বলো WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সদর দপ্তর অবস্থিত আছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড বলে একটা শহরে। ঠিক আছে, গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। সামরিক খাতে ব্যয়ের নিরিখে বর্তমানে বিশ্বের ভারতের স্থান কত? বর্তমান বিশ্বের মধ্যে ভারত সামরিক ক্ষেত্রে কিন্তু অনেক খরচ করে থাকে। তো ভারতের সামরিক খাতে খরচ, সেটা ভারতকে কততম পজিশনে এনে দাঁড় করায় পুরো বিশ্বের মধ্যে? অ্যান্সার হচ্ছে 5ম পজিশনে। ইন্ডিয়া হ্যাজ নাও বিকাম দ্য ওয়ার্ল্ডস 5th লার্জেস্ট মিলিটারি স্পেন্ডার। সব থেকে আমরা যদি দেখি 5ম পজিশনে আসছে আমাদের ভারত মিলিটারি বা সামরিক খাতে ব্যয়ের নিরিখে। তাহলে সব থেকে বেশি কারা করে? অবভিয়াসলি ফার্স্ট পজিশনে আছে USA বা আমেরিকা যুক্তরাষ্ট্র। সেকেন্ড পজিশনে আছে ডেয়ারি স্টুডেন্ট চায়না। তারপরে হচ্ছে থার্ড পজিশনে আছে রাশিয়া এবং ফোর্থ পজিশনে আছে ডেয়ারি স্টুডেন্টস জার্মানি, আর ফিফথে আছে আমাদের ভারত। ফর্মুলা 1 বা F1 সম্প্রতি ভারতের কোন রেসলিং দলের সাথে যৌথভাবে দেশের প্রথম অফিসিয়াল সিম রেসিং চ্যাম্পিয়নশিপ লঞ্চ করেছে? তো ভারতবর্ষের প্রথম অফিসিয়াল সিম রেসিং চ্যাম্পিয়নশিপটা লঞ্চ করেছে F1 বা ফর্মুলা 1। তো তারা কোন দলের সাথে পার্টনারশিপ করেছে বা যৌথভাবে কাজ করছে? ফর্মুলা 1 একটা টিম আছে, সেটার নাম কি? অ্যান্সার হচ্ছে মুম্বাই ফ্যালকনস বলে এই ফর্মুলা 1 টিমটার সাথে। দেখো, ফর্মুলা 1 লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট অফিসিয়াল সিম রেসিং চ্যাম্পিয়নশিপ উইথ মুম্বাই ফ্যালকনস ফর্মুলা 1 টিমের সাথে। ড্যাশ রাজ্যে প্রতি বছর ত্রিশূর পুরম উৎসবটি উদযাপিত হয়?
এটা মন্দিরে উদযাপন করা একটা উৎসব, ত্রিশূর পুরম উৎসব, এটা কোন রাজ্যে উদযাপিত হয়ে থাকে? সম্প্রতি শুরু হয়েছে এটা, প্রতি বছর এপ্রিল মে মাসের দিকে পালন করা হয় ত্রিশূর পুরম উৎসব, এবং এটা কেরালার একটা উৎসব। কেরালা উইল কমেমোরেটস ত্রিশূর পুরম এ 36 আওয়ার সেলিব্রেশন। তো কেরালা সম্প্রতিকালে ডের স্টুডেন্টস ত্রিশূর পুরম উৎসবটাকে পালন করেছে, এবং ডের স্টুডেন্টস এটা 36 ঘন্টার একটা সেলিব্রেশন, একটা উদযাপন। ইট ইজ ওয়ান অফ কেরালাস মোস্ট কালারফুল ফেস্টিভ্যাল। এটা কেরালার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণবন্ত উৎসবের মধ্যে পড়ে। দ্যাট ইজ সেলিব্রেট উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফেভার। এটা খুব কিন্তু আনন্দের সাথে সেখানে উদযাপন করা হচ্ছে, খুব উৎসাহের সাথে আনন্দের সাথে সেখানে উদযাপন করা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছে? সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ডিরেক্টর জেনারেল হিসাবে? তিনি হলেন অভিষেক সিং। অভিষেক সিং অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, 20টা জিকে প্রশ্ন, এবং আমরা চেষ্টা করব সেখানেও গুরুত্বপূর্ণ কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এবং পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচ আমাদের সব থেকে লেটেস্ট ব্যাচ। এর সাথে সাথে তোমরা রেল অথবা অন্যান্য পরীক্ষার জন্য ডব্লিউপি, রেল, এনএম, জিএনএম এবং আপার প্রাইমারি প্রিপারেশন নিতে পারবে আমাদের টিডব্লিউএস একাডেমি থেকে। আরও বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন লাইক বিভিন্ন পিএসসির পরীক্ষা এবং সাথে সাথে ডিয়ার স্টুডেন্টস এসএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে। ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ এক্ষুনি, এবং যদি কোনো অ্যাডমিশন সংক্রান্ত প্রশ্ন উত্তর থাকে তো আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করছি আজকের আমাদের জিকে প্রশ্ন। উকাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে কোন নদীর উপর? উকাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে কোন নদীর উপরে? তাপ্তি নদীর উপরে, এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত। চলো আমাদের 2 নম্বর জিকে প্রশ্নে কি বলা হচ্ছে, বছরে কমপক্ষে কতবার লোকসভার অধিবেশন ডাকতে হয়? প্রথমে দেখো লোকসভার অধিবেশন। লোকসভার অধিবেশন 3টে হয়ে থাকে, প্রধানত 3 প্রকারের হয়। একটা প্রকারের হচ্ছে ডিয়ার স্টুডেন্টস বাজেট অধিবেশন, একটা হচ্ছে বাজেট অধিবেশন, আর একটা হচ্ছে তোমার বর্ষাকালীন অধিবেশন, এবং আরেকটা হচ্ছে শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশনটা সব থেকে ছোট অধিবেশন হয়, ঠিক আছে? সো 3 প্রকারের অধিবেশন হয়। এখন এই অধিবেশনগুলো ডিয়ার স্টুডেন্টস 3টে হয়, বাট এর ভিতরে 2টো মিনিমাম ডাকতেই হবে, ঠিক আছে? 2টো ডাকা বাধ্যতামূলক, কিন্তু ভারতে 3টেই ডাকা হয়ে থাকে। বাজেট অধিবেশন এর ভিতরে সব থেকে দীর্ঘতম অধিবেশন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে এই বাজেট অধিবেশনটা। এটা প্রতি বছরেই কিন্তু ডাকা হয়। এখানে অ্যান্সার হচ্ছে 2বার মিনিমাম কমপক্ষে ডাকতে হয়। অলরাইট, আচ্ছা কে ডাকেন এটা মাথায় রাখবে। কে ডাকে? এটা ডেকে থাকে রাষ্ট্রপতি। অধিবেশনগুলো রাষ্ট্রপতি ডাকতে পারে। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল? সাধারণত একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং 5 বছর করে কার্যকাল থাকে। প্রথম পরিকল্পনা, হ্যাঁ ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল সেটা তোমার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। তারপরে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1956 থেকে 1961 পর্যন্ত। তারপরে থার্ডটা ছিল 1961 থেকে
1966 সাল পর্যন্ত। ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে মাঝখানে 3 বছরের একটা তোমার যেহেতু প্ল্যান হলিডে ছিল, প্ল্যান হলিডের সময়কাল ছিল মাঝখানে 1966 থেকে 1969 সাল, তো 3 বছর বাদ যাবে, তারপরে 1969 থেকে নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1969 থেকে 1974 1974 পর্যন্ত ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং চলে। আর ফিফথ 5 ইয়ার প্ল্যানিংটা চলেছিল 1974 সাল থেকে শুরু করে 1978 সাল পর্যন্ত, বুঝেছো? তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 1 বছর শেষ হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়। এটা অ্যান্সার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং তার সময়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আনা হয়েছিল। কেন বন্ধ হয় এটা যদি বলা হয়, কেন বন্ধ হয় প্রশ্ন একটা থাকতেই পারে। এটা বন্ধ হয়েছিল কারণ কেন্দ্রে কংগ্রেস সরকারের পতন ঘটেছিল। 1977 কংগ্রেস প্রথমবারের জন্য তাদের যে সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় সেটা হারিয়ে ফেলে এবং ডের স্টুডেন্টস সেখানে একটা নতুন সরকার আসে, জনতা দলের সরকার। তো আমরা বলতে পারি কেন এটা বন্ধ হয়, সরকার পরিবর্তনের কারণে এটা বন্ধ হয়েছিল। সরকার পরিবর্তনের প্রধান কারণ ছিল, বুঝেছো? নেক্সট শিলভদ্র, নেক্সট 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ভালো করে পড়ো। শিলভদ্র একজন বিশিষ্ট পণ্ডিত বা আচার্য, একজন প্রধান ছিলেন, তিনি শিক্ষকও ছিলেন। কোন মহাবিহার বা বিশ্ববিদ্যালয়ের আচার্য বা প্রধান ছিলেন? আচার্য মানে বুঝতে পারছো চ্যান্সেলর যাকে বলা হয়, প্রধান আর কি। হ্যাঁ, তো কে ছিলেন, কোন বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন? শিলভদ্র। সব থেকে গুরুত্বপূর্ণ একটা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। তো নালন্দার তিনি প্রধান বা আচার্য ছিলেন। নিচের কোন সঙ্গীতজ্ঞ শরৎ সম্রাট নামে পরিচিত? শরৎ বাজাইকে কাকে শরৎ সম্রাট বলা হয়? এদের ভিতরে শরৎ সম্রাট হিসাবে পরিচিত উস্তাদ আমজাদ আলী খান। বৃহস্পতি গ্রহে দৃশ্যমান বিখ্যাত গ্রেট রেড স্পট আসলে কি? বৃহস্পতি গ্রহে না গ্রেট রেড স্পট দেখতে পাওয়া যায়, খুব বড় আকারের একটা লাল স্পট বা রেড স্পট, এটাকে গ্রেট রেড স্পট বলা হয় অ্যাকর্ডিং টু নাসা। তো এখানে বৃহস্পতি গ্রহে যেটা দৃশ্যমান আমরা দেখতে পাই গ্রেট রেড স্পট, এটা আসলে কি? একটা বড় আগ্নেয়গিরি, একটি মহাদেশ, একটি বরফের পাহাড়, নাকি একটা বিশাল ঝড়? এটা একটা না বিশাল আকারের স্টর্ম বা ঝড়ের মধ্যে পড়ে গ্রেট রেড স্পটটা, আসলে একটা বিশাল বড় ঘূর্ণবাদ বা ঝড়। ভারতের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিযুক্ত করেন? ভারতের যত কেন্দ্রীয় মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে তোমার হচ্ছে অন্যান্য বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, কয়লা মন্ত্রী, বনমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, প্রচুর মন্ত্রী আছে। তো মন্ত্রীদের কে নিয়োগ করে? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করে। তবে তবে জেনে রাখবে রাষ্ট্রপতি মনোনীত করে, কিন্তু রাষ্ট্রপতির কাছে কে কোন মন্ত্রী হবে এই নামটা কে পাঠায়? সেটা প্রধানমন্ত্রী পাঠায়। তো বলতে পারি আমরা, তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নেন। ঠিক আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নেয় এবং কেন্দ্রীয় মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করে। পায়রার বায়ুথলি থাকে। পায়রা একটা প্রাণী, একটা পাখি, খুব সহজেই কিন্তু বাতাসে উড়তে পারে, কারণ পায়রার অনেকগুলো বায়ুথলি থাকে। এখন পায়রার কতগুলি বায়ুথলি থাকে? বলো। পায়রার বায়ুথলি সংখ্যা হচ্ছে ডের স্টুডেন্টস 9টি বায়ুথলি দেখতে পাই আমরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করা প্রথম মহিলা কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করা প্রথম মহিলা ছিলেন অ্যানি বেসান্ত। বেলেপাথর উচ্চ তাপমাত্রা ও চাপে পরিবর্তিত হয়ে কি তৈরি হয়? এখানে দেখো, এখানে বেলেপাথর এটার রূপান্তর রূপ কি সেটা জানতে চেয়েছে। তো এখানে রূপান্তরিত শিলা কোনগুলো সেগুলো ফার্স্টে আমরা দেখি।
মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট তিনটেই রূপান্তরিত শিলা, আর ব্যাসল্টটা হচ্ছে একটা আগ্নেয় শিলা। এটা তার মূল যে ফর্ম সেটাতেই পাওয়া যায়। ব্যাসল্টটা তোমার হচ্ছে পরিবর্তিত হয়ে অ্যাম্ফিবোলাইট বলে একটা শিলায় পরিণত হয়। ব্যাসল্টের রূপান্তর রূপ অ্যাম্ফিবোলাইট। মার্বেল হচ্ছে চুনা পাথরের রূপান্তর রূপ, চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। স্লেট হচ্ছে কাদা পাথর রূপান্তর হয়ে হয়, কাদা পাথর এর রূপান্তর রূপ হচ্ছে কি স্লেট। আর বেলে পাথর হচ্ছে কোয়ার্টজাইট। আচ্ছা, কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর যাদের পিছনে পাথর আছে এগুলো সব না আবার পাললিক শিলার মধ্যে পড়ে। পাললিক শিলার উদাহরণ এগুলি, বুঝলে। নেক্সট, এটা বাড়ির কাজ দিয়ে রাখি। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? কমেন্ট বক্সে সকলে জানাবে, এটা বাড়ির কাজ দেওয়া রইল তোমাদের। আচ্ছা, যারা এখনো ক্লাসে একটা লাইক করোনি সকলে একটা করে লাইক করে ফেলো ক্লাসটিতে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনো কিন্তু আমরা 10টা প্রশ্ন পাচ্ছি এই সেশনটিতে। সৌমিত্র চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রে নিজের বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন? সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির যদি বলি একজন বিশিষ্ট অভিনয় শিল্পী, তো তিনি চলচ্চিত্রের জগতে তার পারদর্শিতা দেখিয়েছিলেন। চলচ্চিত্র, অ্যান্সার অপশন ডি। নেক্সট, একটু বড় কোশ্চেন এটা। অজাতশত্রুর আমলেই প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। অজাতশত্রু তিনি মগধের রাজা ছিলেন, তো তার সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। এটি কোথায় এবং কার সভাপতিত্ব হয়েছিল? তো যেহেতু তিনি মগধের রাজা ছিল, মনে রাখবে মগধের দুটো রাজধানী ছিল, রাজগৃহ না হলে পাটলিপুত্র। অ্যান্সার কি হবে এখানে? অজাতশত্রু যখন রাজা ছিলেন তখন পাটলিপুত্র শহরটা তৈরি হয়নি, অজাতশত্রুর পুত্র পাটলিপুত্র শহর তৈরি হয়েছে। তো পাটলিপুত্রে হওয়ার কোনো আমরা অপশানই দেখতে পাচ্ছি না। পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যেটা অশোকের সময়ে। এখানে অ্যান্সার হচ্ছে মহাকাশ্যপের সভাপতিত্বে রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। বাস্তুতন্ত্রর খাদ্য শৃঙ্খলে বা ফুড চেনে বাঘ বা সিংহ কোন স্তরের খাদক? বাঘ বা সিংহ কোন স্তরের খাদক বলো? বাঘ বা সিংহ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। কে ফরাসিদের হাতে মুসলিপত্তনম শহরটি তুলে দিয়েছিলেন? পূর্ব উপকূলে ইংরেজদের যদি আমরা দেখি প্রথম কারখানা ছিল মুসলিপত্তনম। এই মুসলিপত্তনম শহরটা ফরাসিদের হাতে যিনি তুলে দিয়েছিলেন, ইংরেজদের নয়, মাফ করবে, ফরাসিদের পূর্ব উপকূলের একটা তোমার হচ্ছে শহর ছিল বা কারখানা ছিল মুসলিপত্তনম। এবং মুসলিপত্তনমের ডেড স্টুডেন্টস সব মুজাফফর জং বলে একজন তোমার নবাব, নবাব নয় নিজাম ছিলেন আর কি, সেই নিজাম তাদের হাতে মুসলিপত্তনম শহরটা তুলে দিয়েছিলেন। হ্যাঁ, মুজাফফর জং ইনি একজন নিজাম ছিলেন হায়দ্রাবাদের। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সাধারণত কোন কণা ব্যবহৃত হয়? ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে ধীর গতির নিউট্রন, ধীর গতির নিউট্রন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সিপি রাধাকৃষ্ণন ভারতের 15তম উপরাষ্ট্রপতি পদে আছেন। এর আগে ছিলেন জগদীপ ধনকর, তিনি পদত্যাগ করার পরে বা রিজাইন করার পরে সিপি রাধাকৃষ্ণন বর্তমানে উপরাষ্ট্রপতি হয়েছেন। চলো এটা মেলাও তো দেখি। শিল্পীর সাথে তার বাদ্যযন্ত্র মেলান। শিল্পী মানে কিছু বাদ্যযন্ত্র তার বাদক এবং তাকে মেলাতে বলা হয়েছে। প্রথমে দেখো এক এক করে মেলাই। এক বলা হচ্ছে কিষাণ মহারাজ। আমরা পণ্ডিত রবিশঙ্কর দিয়েই শুরু করি। পণ্ডিত রবিশঙ্কর 2-এ আছে। রবিশঙ্কর আমরা জানি সেতার, 2 ঘতে যাবে, কোথায় কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, ঘতে, মানে সবকটাতেই তো ঘতে যাচ্ছে। তারপরে চলো আমজাদ আলী খান, একটু আগেই দেখেছি, তাকে শরৎ সম্রাট বলা হয়। অর্থাৎ দেয়ার স্টুডেন্টস 3 কতে যাবে, এই দুটোতে 3 কতে যাচ্ছে, মানে বি এবং এর মধ্যে কোনো একটা উত্তর হবে। তারপরে শিবকুমার শর্মা সন্তুর বাদক, তার মানে 4 খতে যাচ্ছে। আর 1 গ অর্থাৎ কিষাণ মহারাজ চলে যাচ্ছে তবলাবাদকে। অ্যান্সার হবে অপশান এ। অর্থাৎ কিষাণ মহারাজ তবলাবাদক
তারপরে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক, আমজাদ আলী খান একজন সরোদ বাদক, আর শিবকুমার শর্মা একজন সন্তুর বাদ্যযন্ত্রের বাদক। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? যেখানে সব থেকে কম বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা অ্যাজ ইউজুয়াল পুরুলিয়া। মানবদেহের দীর্ঘতম হাড় কোথায় পাওয়া যায়? মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি? ফিমার হাড়। তো ফিমার বলে এই হাড়টা কোথায় পাওয়া যায়? ফিমার হাড়টা পাওয়া যায় ডিয়ার স্টুডেন্টস উরুতে, উরুর হাড় এটা। কোন পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন সূচিত হয়েছিল? সবুজ বিপ্লব সূচিত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলে এই সময়টাতে কিন্তু TWS একাডেমি যে ক্লাসগুলো প্রতিদিন দেখতে থাকো। টাটা, বাই।